একটা গ্রামে একটা প্রতিযোগিতা হচ্ছে, খুবই গ্রাম্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয়বস্তু হলো একটা তেল মাখানো পাইপ লম্বালম্বি পুঁতে দেওয়া হয়েছে। সেখানে প্রতিযোগীদের এই পাইপ বেয়ে উঠতে হবে ওপরে। ওই পিচ্ছিল পাইপ বেয়ে যে পাইপের শীর্ষে উঠতে পারবে সেই বিজয়ী বলে ঘোষিত হবে। সবাই খুব চেষ্টা করছে, কিন্তু একবার দুবার তিনবার চেষ্টা করেও যখন কেউ পারছে না, তখন সবাই হাল ছেড়ে দিয়ে রণে ভঙ্গ দিচ্ছে। সেই সময় গ্রামের একটা ছেলে প্রতাপ এসে দাঁড়ালো সেই তেল মাখানো পাইপটির সামনে। প্রতাপ বারবার চেষ্টা করতে থাকলো, সেও বিফল হলো। পাশে থেকে সবাই বলতে থাকলো, অনেক বড় বড় মানুষ চেষ্টা করেও যেটা পারলো না, আর এই দুদিনের ছেলে সেটা এসে করে দেবে। হাসির রোল উঠলো দিকে দিকে, উপহাসে ভরে গেল গোটা প্রাঙ্গণ। প্রতাপ কিন্তু হাল ছাড়লো না, সে আবারও চেষ্টা করতে থাকলো। অবশেষে প্রতাপ পারলো সেই তেল মাখানো পাইপের ওপরে উঠতে। লোকে জয়ধ্বনি দিতে থাকলো। এবার প্রশংসাতে ভরে গেল গোটা মেলা প্রাঙ্গণ। প্রতাপ কিন্তু নির্বিকার অবস্থায় রইল। আনন্দ বা উচ্ছ্বাসের কোনো লেশ মাত্র দেখা গেল না তার মুখে। জানা গিয়েছিল প্রতাপ আসলে কানে শুনতেই পায় না, আর সেই জন্যই সে মানুষের উপহাসও শুনতে পায়নি, আবার বিজয়ের পর মানুষের প্রশংসা ধ্বনিও শুনতে পায়নি। এই প্রতাপ আসলে আমাদের মন, আর এই উপহাস করা মানুষগুলি হচ্ছে আমাদের প্রতিবেশীরা। আসলে আমরা নিজেরাই নিজেদের পিছিয়ে রাখতে পছন্দ করি, চেষ্টা করি না, সহজে সবকিছুই পেতে চাই, কিন্তু পরিশ্রম করি না। আমরা তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করি, কিন্তু সেই তাজমহলের পিছনে কত কষ্টের কাহিনী রয়েছে সেটা একবারও জানতেই চাই না। অনুভব করা তো অনেক দূরের কথা। কত জায়গার মূল্যবান পাথর এনে এখানে একত্রিত করা হয়েছিল, তারপর তৈরি হয়েছিল এই মহান ইমারতটি, যেটি সপ্তম আশ্চর্য হয়ে উঠেছে। আজকের কাহিনী পাথর একত্রিত করার কাহিনী নয়, আজকের কাহিনী পাথর ভেঙে ফেলার কাহিনী। আজকের কাহিনী একটা নিঃস্বার্থ অপ্রতিরোধী সংগ্রামশীল প্রেমের কাহিনী। কি মনে হচ্ছে পাথরের সঙ্গে ভালোবাসার ঠিক মিল খুঁজে পাচ্ছেন না? শুনুন তবে আজকের গল্পের নায়ক দশরথ মাঝি, আর সেই কাহিনী নিয়ে আমি অরিজিৎ। বিহারের একটা পাহাড়ে ঘেরা গ্রাম গাহলার। সমুদ্রে যেমন দ্বীপ হয়, ঠিক সেই রকম এই গ্রামের অবস্থা। গোটা বিশ্বের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন এই জায়গাটির। না ভালো চিকিৎসা, না ভালো পড়াশোনা, কিছুই নেই এখানে। পাশের একটা রুক্ষ জঙ্গলে কাঠ কেটে জীবন অতিবাহিত করে এই গ্রামের মানুষজন। পানীয় জল আনতে গ্রামের মহিলাদের যেতে হয় পাহাড় টপকে 7 কিলোমিটার দূরে একটা টাইম কলের আশায়। তাদের জীবনের একমাত্র বাধা হলো এই চারিদিকে ভরা এই পাহাড়। গোটা জগতের থেকে আলাদা হয়ে অনাথ শিশুর মতো ধুঁকছিল গোটা গাহলার গ্রাম। এই জীবনেই অভ্যস্ত হয়ে উঠেছিল তারা। এই গ্রামেই থাকতো একটা ছোট্ট পরিবার। এই পরিবারেরই কর্তা গ্রামের মহাজনের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ না দিতে পারায় নিজের ছেলেকে মহাজনের বাড়িতে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তার ছেলে মহাজনের বাড়িতে কাজ করতে নারাজ ছিল। মহাজন খুব মারতো আর অত্যাচার করতো তাদের। ছেলেটি পালালো ধানবাদে। সেখানের একটা কয়লা খনিতে কাজ করতে থাকলো ছেলেটি। যখন সে ছোট, মাত্র 7 বছর বয়সে, গ্রামে রীতিমতো সে বিয়েও করেছিল একটা বাচ্চা মেয়েকে। ধানবাদে থাকাকালীন ছেলেটি বেশ কিছু টাকাও জমিয়েছিল এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, কিন্তু নারীর টান কি ভোলা যায়? তাকে বারবার নিজের গ্রাম টানতো। ফলে কিছুদিন পরে নিজের গ্রামের ফেরার সিদ্ধান্ত নিল সে। গ্রামে ফেরার পথে বাজারে একটা মেয়েকে দেখে মোহিত হয়ে গেল ছেলেটি। মেয়েটিও আর চোখে ছেলেটিকে দেখে নিল। গ্রামের একটা মেলাতে সে পুতুল বিক্রি করছিল। বিক্রি শেষে দুজনাই একই বাসে উঠল। ততক্ষণে মেয়েটি হারিয়ে গেছে ছেলেটির ওই গভীর দুটি চোখের আবহে। অজান্তেই সে জানতে চাইল ছেলেটির নাম। ভাষা হারিয়ে নিজের কবজিটা দেখিয়ে দিল ছেলেটি। সেখানে হিন্দিতে লেখা আছে দশরথ। এরপর দুজনের যাত্রাপথ শেষ হলো। দশরথ নেমে গেল একটা পাহাড়ের কোলে। মেয়েটি চলে গেল অন্য এক গ্রামে। দুটি না বলা দৃষ্টি চেয়ে রইল একে অপরের দিকে। দশরথকে এবার পেরোতে হবে সেই বিশাল পাহাড়। সেখানেই তার দেশের বাড়ি। পাহাড়ের অপর প্রান্তে গাহলার গ্রাম। একদিন পুরো পাহাড় টপকে এসে পৌঁছালো নিজের গ্রামে। গ্রামের ছেলে সেই মহাজন ফিরে এসেছে দেখে লেঠেল বাহিনী নিয়ে প্রচন্ড মারলো তাকে। সেই সময় একটা নতুন আইন, গোটা দেশের মানুষকে সমান করতে হবে, উঁচু নিচু কোনো ভেদ থাকবে না। কিন্তু গ্রামের মহাজন সেই নিয়মের কোনো পরোয়া না করে অত্যাচার করত নির্বিচারে।
দশরথ ভুল করে একবার মহাজনের গায়ে স্পর্শ করে ফেলেছিল বলে প্রচন্ড মার খেতে হয়েছিল তাকে। বাড়ি ফিরে তার ছোট বয়সে বিয়ে করা বালিকা বধূর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা। বিয়ের পর সেই ছোট্ট মেয়েটিকে নিজের বাপের বাড়িতেই রেখে এসেছিল এই দশরথ। দীর্ঘদিন নিজের স্ত্রীকে না দেখে তার মুখশ্রী ভুলতে বসেছিল দশরথ। সেখানে গিয়ে হতবাক হয়ে গেল দশরথ। সে দেখল বাজারে দেখা সেই পুতুল বিক্রি করা মেয়েটি যাকে সে নিজের মন দিয়েছিল, সেই আসলে তার সেই বালিকা বধূ ফাল্গুনী। কিন্তু নতুন সমস্যার উৎপত্তি হলো। দশরথ আর তার বাবাকে ফাল্গুনীর বাবা জানালো তার বিয়ের গ্রামেই আর একটা ছেলের সঙ্গে দেবে, যে কিনা সেখানকার একটা অফিসে নিরাপত্তা রক্ষীর কাজ করে। ছোট বয়সে হওয়া সেই বিয়ে ফাল্গুনীর বাবা নাকি মানেই না। আরো জেদ চেপে গেল দশরথের। ইতিমধ্যেই দশরথ গ্রামেরই একটা ইট ভাটাতে কর্মীর কাজ করতে শুরু করলো। মনে ফাল্গুনীকে পাওয়ার প্রবল ইচ্ছা তাকে এই গ্রামেতে থাকতে বাধ্য করলো। গোপনে ফাল্গুনী আর দশরথ দেখা করত। তাদের গোপন অভিসার আরো বাড়িয়ে দিল একে অপরকে পাওয়ার উন্মাদনায়। একদিন ফাল্গুনীকে একটু বেশিক্ষণ থাকার জন্য অনুরোধ করলো দশরথ। ফাল্গুনী জবাবে বলল, আমাকে চুরি করে নিয়ে যেতে পারবে না? দশরথ জানালো, চুরি করে নয়, সবার সামনে নিজের বউকে ডাকাতি করে নিয়ে আসবো। ফাল্গুনীর বাবা নিজের পছন্দ করা ছেলের সঙ্গে ফাল্গুনীর বিয়ে দিতে উদ্যত হলো। যেদিন সেই বিয়ে হওয়ার কথা ছিল, দশরথ নিজের তৈরি একটা কাঠার কুঠার নিয়ে উপস্থিত হলো ফাল্গুনীর বাড়িতে। সত্যিই এক প্রকার ডাকাতি করেই নিয়ে এলো দশরথ। এরপরেই শুরু হলো দশরথ আর ফাল্গুনীর মধুর সংসার। বিয়ের কিছু সময় পরে দশরথ আর ফাল্গুনীর একটা পুত্র সন্তানের জন্ম দিল। নাম রাখলো ভগীরথ মাঝি। গ্রামের দুর্দশার কাহিনী তো আপনাকে বললামই। সেই সঙ্গে ছিল গ্রামের মহাজনের অকথ্য অত্যাচার, গ্রামের মহিলাদের অসম্মান করা, তাদের জোর জবস্তি করে তুলে নিয়ে যাওয়া, এমনকি তাদের ধর্ষণ করে গায়েব করে দেওয়ার মতো জঘন্য কাজ ঘটাতে দুবার ভাবতো না তারা। ইটভাটার জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে দিত সেই সব মহাজনরা। এই সব দেখেও নীরব ছিল প্রশাসন। একদিন মহাজনের ছেলের নজর পড়ল ফাল্গুনীরই ওপর। দশরথ হাত গুটিয়ে বসে থাকলো না। মহাজনের ছেলের বিরুদ্ধে লড়েছিল এই দশরথ। নিজের সবটা দিয়ে আগলে রাখতো তাকে। ইতিমধ্যেই ফাল্গুনী দ্বিতীয়বার গর্ভবতী হয়। ফাল্গুনীকেও গ্রাম্য বধূর মতো অনেকটা পরিশ্রম করে জল আনতে যেতে হতো। গর্ভবতী থাকাকালীন একদিন জল নিয়ে ফিরছিল ফাল্গুনী। উঁচু পাহাড়ে নিজের পা ঠিক না রাখতে পেরে সেখান থেকে পড়ে গেলেন তিনি। খবর পেয়ে দশরথ ছুটে গেল সেখানে, কিন্তু হাসপাতাল তো অনেকটা দূরে। বাঁশের তৈরি দোলা তৈরি করে সেই বিশাল পাহাড় টপকে ফাল্গুনীকে নিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল। তার জীবন মরণের পথে বাধা হয়ে দাঁড়ালো সেই বিশাল পাহাড়। গাহেলার থেকে হাসপাতালের দূরত্ব অনেকটা, কিন্তু মাঝপথে পাহাড় না থাকলে খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যেত হাসপাতালে। তাহলে ফাল্গুনীও বেঁচে যেত। ফাল্গুনীর মৃত্যুর আগে একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে গিয়েছিল। সেই সদ্যজাত কন্যার সামনে সেদিনকে দশরথ শপথ নিয়েছিল, যে পাহাড় তার মায়ের প্রাণ কেড়ে নিয়েছে, যে পাহাড় দশরথের প্রাণাধিক প্রিয়, ফাল্গুনীকে কেড়ে নিয়েছে, সেই পাহাড় ভেঙে রাস্তা তৈরি করবে সে। শুনতে অবাক লাগলেও দশরথ সেদিন থেকে সংকল্প নিয়েছিল, যতক্ষণ না এই পাহাড় ভাঙছে ততক্ষণ সে ছাড়বে না। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। একটা ছেনি আর একটা হাতুড়ি নিয়ে দশরথ শুরু করে দিল পাহাড় ভাঙার কাজ। লোকে তাকে পাগল বলতো, তাকে দেখলে ইট ছুঁড়ে মারতো, কিন্তু দশরথ নিজের কাজ চালিয়ে যেতে থাকলো। 1967 সালে দেশের সাম্যবাদী আইন এলো। দিকে দিকে কঠোর সাম্যবাদীরা দল গঠন করে গ্রামের মহাজনদের ওপর অত্যাচারের বদলা নিতে শুরু করলো। সেই রোষানল এসে পড়ল গেহেলার গ্রামেও। গ্রামের অত্যাচারী মহাজনকেও ফাঁসি দিয়ে গোটা গ্রামের জ্বালা মেটালো তারা। এরপরেই এলো গ্রীষ্মকাল। গ্রামে খাবার আকাল দেখা দিল। আস্তে আস্তে সেই গ্রাম থেকে লোক ছেড়ে পালাতে শুরু করে দিল। তবুও থামলো না দশরথ, পাহাড় ভাঙতে থাকলো সে। কুয়োর জল শুকিয়ে গিয়েছিল, সেই কুয়োতে থাকতে শুরু করলো দশরথ। জল ছিল না বলে সেখানে ধরে যাওয়া শ্যাওলা জিভ দিয়ে চেটে জলের প্রয়োজন মেটাতে থাকলো সে। যখনই সে ক্লান্ত হয়ে পড়তো, মৃতা স্ত্রীর মুখটা ভেসে উঠলে আবারও নতুন করে পাহাড় কেটে রাস্তা বানানোর প্রক্রিয়া চালিয়ে যেত সে। পাহাড়ের বুকে লুকিয়ে থাকতো বিষধর সাপ। একদিন হঠাৎ সেই বিষধর সাপ কামড়ে দিল দশরথের পায়ে। বিষ যাতে শরীরে না ছড়িয়ে পড়ে সেই জন্য নিজের কাছে থাকা ছেনি হাতুড়ি দিয়ে নিজেরই আঙুল কেটে বাদ দিল দশরথ। বর্ষাকালে আবার গ্রামবাসীরা ফিরে এলো গ্রামে। তারা এসে দেখলো দশরথ সেই পাহাড়ের অনেকটা কেটে ফেলেছে। এমন সময় গ্রামের পুলিশের আনাগোনা শুরু হলো।
দশরথের ভাঙা পাথর দিয়ে ব্যবসা শুরু করে দিল তারা। পাথর খাদানের নামে পাথর বিক্রি করতে থাকলো তারা। প্রশাসন থেকে কিছু টাকার বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিল ঠিকই, কিন্তু সেই টাকা ঘুর পথে পৌঁছে যেত প্রভাবশালী মানুষের কাছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী করুণা করে একবার দশরথের সঙ্গে ছবি তুলেছিলেন, কিন্তু তারপর আর তার কোনো যোগাযোগই রাখেননি তিনি। আবার ঘুরিয়ে দশরথের নামে থানায় অভিযোগ করলো সে নাকি পাহাড় চুরি করেছে। সেখানকার পাথর বিক্রি করে মুনাফা লাভের চেষ্টায় দশরথ পাহাড় কাটছে। পুলিশ এসে ধরে নিয়ে গেল থানায়। গ্রামবাসীর বিক্ষোভে অবশ্য শেষমেশ দশরথকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পুলিশ। এরপরেই গ্রামবাসীরা একত্রিত হয়ে দশরথের পাশে এসে দাঁড়ায়। বাকি থাকা কাজ শেষ করে গোটা দুনিয়ার সামনে একটা নজির সৃষ্টি করলো দশরথ মাঝি। দশরথ আমাদের বোঝালো অনুশাসন এবং নিয়মানুবর্তিতা নিয়ে সব কিছু করা যায়। 1959 সালে যখন তার স্ত্রী পাহাড় থেকে পড়ে মারা যান, তারপর থেকে সেই রাস্তা কেটে 110 মিটার রাস্তা তৈরি করেন তিনি। রাস্তাটি 7.7 মিটার গভীর এবং 9.1 মিটার চওড়া। এখনও সেই রাস্তাটি রয়েছে। এখানকার গ্রামের মানচিত্রই বদলে দিয়েছে এই রাস্তাটি। 200 কিলোমিটারের রাস্তা মাত্র 7 কিলোমিটারে এনে নামিয়েছিল এই রাস্তা। এরপরে গিভরা মৌজার গাহালার গ্রামের সঙ্গে আতারা পারাখান্ডের ওয়াজিরগঞ্জের এলাকার একটা মিল হয়ে যায়। স্কুল, কলেজ, হাসপাতালে খুব সহজেই পৌঁছানো যায় এখন। আপনি যদি তার এই বিশেষ কাজ সরাসরি না দেখতে পান, তাহলে আপনার স্মার্টফোনের গুগল ম্যাপে 24.877 ডিগ্রি নর্থ, 85.243 ডিগ্রি ইস্ট দিয়ে সার্চ করলেই সেই রাস্তা দেখতে পাবেন। ভারত সরকারের 2016 সালে তার নামে একটা পোস্টাল স্ট্যাম্প করা শুরু করেন। 2006 সালে তাকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করা হয়েছিল। এই জায়গায় তার নামে একটা মূর্তি প্রতিস্থাপিত করা হয়েছে। স্থানীয় লোকেদের কাছে তিনি দশরথ বাবা, আর গোটা বিশ্বের কাছে তিনি দশরথ মাঝি, দ্য মাউন্টেন ম্যান। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।